ওকে। আমরা আজকে আমি একটু আরেকবার এনশিওর হই রেকর্ড অন হয়েছে কিনা। হ্যাঁ, অন হয়েছে। ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে মলিকুলার ফাইলোজেনি, যেটা প্রিপেয়ার করেছেন আমাদেরই পাপন স্যার। এখন আমরা স্টাডিতে চলে যাই। আমাদের এখানে আউটলাইনে আমরা মূলত কি দেখব? আমরা মূলত দেখব মলিকুলার ফাইলোজেনি, এটার ডেফিনেশন কি, মলিকুলার ফাইলোজেনির সিগনিফিকেন্স কি, সেগুলো ফাইলোজেনেটিক ট্রি কিভাবে আসলে কাজ করে, ওইটাকে আমরা কিভাবে ক্লাসিফিকেশন করতে পারি, ফাইলোজেনেটিক ট্রির মানে কনস্ট্রাকশনের অ্যালগোরিদম, যেটা হচ্ছে তোমাদের এখন যে অ্যালগোরিদমটা হচ্ছে যে ইউজ করা হবে, সেটা হচ্ছে আনওয়েটেড পেয়ার গ্রুপ মেথড ইউজিং অ্যারিথমেটিক অ্যাভারেজেস। আচ্ছা, এখন আমরা আজকে মূলত হচ্ছে যে আমরা প্রথম দুইটা পোর্শন পড়বো এবং থার্ড পোর্শন আমরা পরে দেখব। অ্যাট ফার্স্ট আমাদের যেটা মাথায় প্রশ্ন আসে সেটা হচ্ছে যে একটা মলিকুলার ফাইলোজেনি বা মলিকুলার ফাইলোজেনি বলতে মূলত কি বোঝায়? Phylogenetic is the study of the evolutionary history of living organism using tree-like diagrams to represent pedigrees of these organisms. আচ্ছা, ম্যাম স্ক্রিনটা শেয়ার দেওয়া যাবে? ও আমি স্ক্রিন শেয়ার দেইনি, জাস্ট এ মিনিট। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ভেরি সরি, আমি স্ক্রিন শেয়ার না দিয়ে এখন দেখতে পাচ্ছ তাই না? এটাই আমাদের জি ফার্স্ট স্লাইড, ঠিক জি ম্যাম, আছে? থ্যাংক ইউ। ওকে, এখন আমরা যদি এখন একটু আলোচনা করি যে ফাইলোজেনেটিক্স মূলত কি। আমরা একটা ইংলিশ ডেফিনেশন অলরেডি দেখছি আমাদের সামনে। ফাইলোজেনেটিক্স স্টাডি হচ্ছে মূলত ইভলিউশনারি হিস্ট্রি নিয়ে আলোচনা করে, এবং যে আলোচনাটা আছে এই আলোচনাটাকে আমরা একটা ট্রি এর মতো ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি। তো পুরোটা ঘটনা যদি আমরা আরেকটু দেখি তাহলে আমরা পাশে যে ছবিটা আছে এই ছবিটা আমরা দেখতে পারি যে কিভাবে ফাইলোজেনেটিক ট্রিটা কাজ করে। তো এখানেও আমাদেরকে অনেকগুলো হচ্ছে যে অর্গানিজমস দেওয়া আছে, যে অর্গানিজমস গুলোর সাথে আমরা খুব একটা মানে পরিচিত না। তো এখানে যদি আমরা দেখি যে আমাদের মূলত আমি যদি ধরো আমি একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি যে একটা কুকুর, ঠিক আছে, ওর অ্যানসেস্টর কে ছিল, যে অ্যানসেস্টর পেলাম তারও অ্যানসেস্টর কে ছিল। এইভাবে আমরা যদি ইভলিউশনারিতে যাই, আমরা নিশ্চয়ই সবাই ইভলিউশন সম্পর্কে জানি যে একটা প্রাণী ইভলভ হচ্ছে কোথা থেকে, তার রিসোর্সটা কি। এভাবে আমরা যেতে 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 যে ট্রি লাইক ডায়াগ্রামটা আমরা আসলে ড্র করি সেটাই হচ্ছে আমাদের ফাইলোজেনেটিক। এখন আহ, এই ফিল্ডে মলিকুলার ফাইলোজেনেটিক্স কেন হচ্ছে যে আমাদের জন্য আসলে জরুরি, ঠিক আছে? আমরা এখানে একটু যদি দেখি যে আমাদেরকে বলা আছে দ্য স্টাডি অফ ইভলিউশনারি রিলেশনশিপস অফ জিনস and other biological macromolecules by analyzing mutations at various positions in their sequences and developing hypotheses about the evolutionary relatedness of the biomolecules. তো এখন আমরা যে একটা ফাইলোজেনিক আমরা বললাম যে হ্যাঁ ইভলিউশনারি হিস্ট্রি অনুযায়ী আমরা পিছনের দিকে যেতে থাকবো এবং সেই অনুযায়ী আমরা একটা ফাইলোজেনেটিক ট্রি বা ডায়াগ্রাম ড্র করব। তাহলে সেটা কিসের উপর বেস করে, তাই না? আমি যে ও কিভাবে ইভলভ হয়েছে, ওর অ্যানচেস্টার কে, এটা আমরা কিভাবে আসলে আইডেন্টিফাই করব? এটা অ্যাকচুয়ালি আমরা আইডেন্টিফাই করব যে ওর জিনের সাথে, যেটা আমরা করি, ঠিক আছে, যেমন আমরা প্রিভিয়াস ক্লাসে কি দেখেছিলাম, লোকাল গ্লোবাল দেখেছিলাম, কতটুকু ম্যাচ হলো কতটুকু মিসম্যাচ হলো, ওর মধ্যে আসলে কতটুকু আমরা অ্যালাইনমেন্ট করতে পারছি। এই ধরনের রিলেশনশিপ গুলো অনুযায়ী আমরা দেখব যে জিনের সাথে আমাদের প্রেজেন্ট যে এনিমেল আছে অথবা যে অর্গানিজমস আছে তার রিলেশনটা কেমন। সেকেন্ড হচ্ছে বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস। বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস কি? বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস হচ্ছে ভিজিবল বায়োলজিক্যাল স্ট্রাকচার, অথবা হচ্ছে যে আমাদের মানে যে কোনো একটা এনিমেল বা যে অর্গানিজমটা নিয়ে আমি কাজ করতেছি সেই অর্গানিজমটার বায়োলজিক্যাল স্ট্রাকচার, ফাংশন,
এবং হচ্ছে যে তার ভিতরে যে ম্যাটেরিয়ালস আছে সেটার সাথে তার অ্যানচেস্টরের কতটুকু হচ্ছে যে মিল আছে। যেমন আমাকে মানে এখন যেমন আমরা যদি একটা ইভলিউশনারি তত্ত্বতে আসি, ঠিক আছে, যদিও এখন রমজান মাস, সেটা ক্লিয়ারলি বলা উচিত, আমি বিশ্বাস করি না। সেটা হচ্ছে যে যে বিবর্তনবাদ নিয়ে আমরা কথা বলি, যে হ্যাঁ বানর থেকে মানুষ আসছে, যেই মানে একটা আলোচনা করা হয়, কেমন, অবশ্যই আমি এটা বিশ্বাস করি না, এবং আমি আমার কোনো মুসলিম স্টুডেন্টকেও বলবো না এটা বিশ্বাস করতে, তাহলে এটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যায়। তো এই বিবর্তনবাদ নিয়ে যেটা হচ্ছে যে কথাটা বলা আছে, এই রিলেটেডনেসটা আসছে কোথা থেকে? সবার প্রথমে হচ্ছে যে হ্যাঁ জিনের কিছু অংশ মিল পাইছে হয়তো, এবং হচ্ছে যে বায়োলজিক্যাল ম্যাক্রো মলিকিউলস এর মধ্যে অনেকটা হচ্ছে যে কাছাকাছি দেখা যায়। এখন এখানে ফ্যাক্ট হচ্ছে, তাহলে এখনকার বানর ইভলিউশন মানে টার্ন হচ্ছে না কেন, তাই না? যাই হোক, এটা তাদের ক্ষেত্রে তারা কি লজিক দিয়েছে আমি জানি না। আচ্ছা, এখন আমরা চলে যাই যে এটা হচ্ছে মূলত যে জিনিসগুলোর উপর বেস করে আমরা মলিকুলার ফাইলোজেনেটিক্স পড়ি। আচ্ছা, ফাইলোজেনেটিক্স আমাদের আসলে কেন দরকার হয়? ফাইলোজেনেটিক্স স্টাডি আমাদের আসলে দরকার হয় ফসিল রেকর্ড রাখার জন্য, যে ওর একদম লাস্টে গিয়ে ও আসলে মানে ওর অ্যানসেস্টর কিভাবে মানে ইয়া হয়ে গেল, আনঅ্যাভেলেবেল হয়ে গেল, কিভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, এই ধরনের ফসিল রেকর্ডগুলো রাখার জন্য। এরপর আরো আমাদের কিছু রিজন আছে, যেমন হচ্ছে যে আমাদের এখন অ্যাট প্রেজেন্ট অ্যাভেলেবল সার্টেন স্পেসিস কি কি আছে, আমাদের এক্সিস্টিং ফসিল ডাটা কিভাবে আমরা আসলে ফ্র্যাগমেন্ট করতে পারি, ঠিক আছে, কিভাবে এই যে এইখানে আমরা যেরকম ট্রিটা করছি একটা একটা ফ্র্যাগমেন্ট কিভাবে করতে পারি। দ্য ডিসক্রিপশনস অফ মরফোলজিক্যাল ট্রেসড আর অফেন অ্যাম্বিগুয়াস। আমরা হচ্ছে মরফোলজিক্যাল ডিসক্রিপশনস হচ্ছে যদি আমরা ফাইলোজেনেটিক্স না পড়ি, তাহলে আমাদের দেখা যাবে যে মানে আউটার লুক দিয়ে যদি আমরা শুধু বিবেচনা করতে যাই, তাহলে অনেক সময় আমরা এলোমেলো হয়ে যাব, অ্যাম্বিগাস হয়ে যাব। আচ্ছা, এখন হচ্ছে যে একদম ক্লিয়ারলি আমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট বলা আছে যে মলিকুলার ফাইলোজেনি কেন ইম্পর্টেন্ট। অ্যাট ফার্স্ট আমাকে যেটা দেয়া আছে, আমরা একটা একটা করে টপিক বোঝার চেষ্টা করি। ইনফারিং স্পেসিস ট্রিস, বিল্ডিং ডায়াগ্রামস দ্যাট শো হাউ ডিফারেন্ট স্পিসিস আর রিলেটেড। তাহলে এখানে আমাদের কি করা আছে? এখানে আমাদেরকে যেটা বলা আছে যে আমরা আসলে যখন আমি যদি এখন তোমাকে একটার পর একটা নাম বলতে থাকি যে হ্যাঁ এই এনিমেল থেকে এটা আসছে, এটা থেকে এটা আসছে, এটা তোমাকে বলে না তুমি একটা টাইমে গিয়ে এলোমেলো হয়ে যাবা, কেমন? আমি যদি তোমাকে এভাবে 10-15টা সিরিয়াল বলতে থাকি, এবং এখানে আরেকটা জিনিসও হতে পারে, দুই ধরনের এনিমেলের অ্যানচেস্টর সেম, তো এই জিনিসগুলো যদি আমি তোমাকে ডিসক্রিপটিভ ভাবে বলতে যাই, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা না। তখন আমাকে কি করতে হবে? আমি যদি তোমাকে একটা ট্রি এঁকে দেই যে হ্যাঁ এই যে কার থেকে কার সোর্স আসছে, কিভাবে আসছে, তুমি কিন্তু একটা অ্যাট এ গ্ল্যান্স জিনিসটা বুঝতে পারবা, মুখস্থ না করো কিন্তু তুমি অ্যাট এ গ্ল্যান্স বুঝতে পারবা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ডেটিং ডাইভারজেন্স টাইমস। আচ্ছা, এস্টিমেটিং হোয়েন স্পেসেস সেপারেটেড ফ্রম কমন অ্যানচেস্টরস। আচ্ছা, অ্যানচেস্টরস মানে কি? একটা টাইমে তো ওরা আসলে ওই ধরনের এনিমেলই ছিল, পরে হয়তো কিছু চেঞ্জেস আসছে, ঠিক আছে, যেমন এখনকার ব্যাকটেরিয়াটা এখন যেমন ওর অ্যানচেস্টর যারা ছিল তারা কিন্তু এরকম ছিল না। যেমন আমি আরো যদি তোমাদেরকে বলি, যেমন কোভিড 19 আমরা সবাই এইটার কথা শুনছি, তাই না? তাই না? কোভিড ভাইরাসের কথা আমরা সবাই শুনছি। কোভিড মানে হয় নাই এরকম কোনো পার্সন মানে পৃথিবীতে এক্সিস্ট করা পসিবল না। এখন বলতে পারো যে ম্যাডাম আমার তো হয় নাই। আই এম নট টকিং অ্যাবাউট কোভিড 19, বুঝতে পারছি? এর আগে কোভিডের আরো অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। তোমার যে ঠান্ডা লাগে, তোমার যে মাঝে মাঝে জ্বর আসে, এইগুলো কিন্তু হয় কোভিডের কারণে, কিন্তু ওই যেই কোভিড ভাইরাসটা তোমাকে তোমাকে অ্যাটাক করছে, ওই কোভিড ভাইরাসটা ছিল ভেরি মিনিমাল, এত অ্যাটাকিং ছিল না, তোমার বডিতে খুব একটা ইফেক্ট করতে পারো না, তোমার অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি ওইটার অ্যাগেস্টে হচ্ছে যে কাজ করতে পারতো। কিন্তু কোভিড 19 এত বেশি হচ্ছে যে সিভিয়ার হয়ে গেল যে প্রচুর মানুষ মারা গেল, ঠিক আছে। এর একটা বড় কারণ কি, কোভিড অ্যাটাক করার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাটাই নষ্ট করে ফেলছে।
ঠিক আছে? তো এইটা হচ্ছে যে এই যে আমরা সেপারেট করতে পারি যেন যে স্পেসিস গুলা কমন অ্যানসেস্টর থেকে কিভাবে ডিফারেন্ট হয়ে গেল, কখন কোন টাইমটাতে কোন আমলে হচ্ছে যে ও এই ডাইভারজেন্সটা সৃষ্টি হলো, এইটা ডেট করতে আমাদেরকে হেল্প করে। ওকে, থার্ড থার্ড নাম্বারটা কি? আইডেন্টিফাইং ক্রিপ্টিক স্পেসিস, ডিসকভারিং হিডেন স্পেসিস দ্যাট লুক অ্যালাইক বাট আর জেনেটিক্যালি ডিস্টিংক্ট। আচ্ছা, এই যে মাত্র আমি যে কথাটা বলছি সেমটা আমি এখন আবার ফিরে আসতেছি যে আমরা যদি একটা অ্যানিমেলকে লুক অ্যালাইক দেখি যে দুটোই দেখতে কাছাকাছি, এটার মানে কি হচ্ছে যে দুইটা অ্যানিমেল একই জেনেটিক্স বিলং করে? যেমন আমি এখন আবার বিবর্তনবাদকে একটু চ্যালেঞ্জ করে বলতে চাচ্ছি সেম টপিকটা দিয়ে, যে বানর আর মানুষের মরফোলজিক্যালি হয়তো কিছু জিনিস সিমিলার আছে, বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস কিছু ইয়ে আছে, ঠিক আছে, হয়তো মিল আছে, তার মানে কি আমরা একই জেনেটিক্স থেকেই আসছি? ঠিক আছে, তাহলে এইখানে যে আসলে একটা এনিমেল লুক অ্যালাইক হলো, যেমন আমরা পোকার ক্ষেত্রে বলি, আমরা এরকম অনেকবার হয়েছে না যে আসলে একটা পোকাকে মনে করছি তেলাপোকা, কিন্তু আসলে ওইটা তেলাপোকা না, দেখতে একই রকম। তো দুইটার স্পিসিস কিন্তু সেম না। ওকে, তো এই ধরনের মানে স্পিসিস গুলো লুক অ্যালাইক হলেও সে যে সেম জেনেটিক্যালি ডিস্টিংক্ট করে না, এই জিনিসটাও আমি মলিকুলার ফাইলোজেনি দিয়ে বুঝতে পারবো। Fourth, tracking gene evolution, observing how genes change and moves across different organisms. তাহলে এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হচ্ছে যে এই যে একটা অ্যানিমেল থেকে আরেকটা অ্যানিমেল আসলো, ঠিক আছে, এই অ্যানিমেল গুলার ইভলিউশন যে হলো, এই ইভলিউশনের জন্য মূলত ইভলিউশন কি, একটা অ্যানিমেল থেকে আরেকটা অ্যানিমেল আসছে আসছে এবং এই যে চেঞ্জেসটা, একটা তো আমরা ডেট নিয়ে কথা বলে ফেলছি, এই চেঞ্জেসটা মানে কিভাবে হলো, ওর কোন কোন জিনের ফাংশনগুলো চেঞ্জ হলো, এই চেঞ্জগুলো হচ্ছে আমরা ট্র্যাক করতে পারি। দেন আমরা ফিফথ নাম্বার বলি রিকনস্ট্রাক্টিং অ্যানচেস্ট্রাল ট্রেটস, ফিগারিং আউট ক্যারেক্টারিস্টিক্স অফ লং এক্সটিংক্ট কমন অ্যানচেস্টর। তার মানে আমাদেরকে এখন যেটা করতে হবে যে এই যে আমরা একটা অ্যানসেস্টর, এর আগের অ্যানসেস্টর কি ছিল, এর আগের অ্যানসেস্টর কি ছিল, এই যে একটা ট্রেস বানাচ্ছি, এইটার এইটার হচ্ছে যে মানে ফিগার আউট করতে আমাদেরকে হেল্প করে। ধরো তুমি কি করলে যে আমি এনিমেল ওয়ানের, ধরো এনিমেল টেন, এনিমেল টেনের অ্যানসেস্টর এনিমেল নাইনকে তুমি খুঁজে পেলে, ঠিক আছে, খুঁজে পেলে, এরপর ধরো তোমার, ধরো আমি খুঁজে পেলাম, তাহলে তোমরা আমার স্টুডেন্ট, তোমরা এরপর দেখা গেল কেউ এনিমেল এইটকে খুঁজে পেলে, কেউ এইট টুকে খুঁজে পেলে, ঠিক আছে, তাইলে দেখো এখন এনিমেল এইট খুঁজে পেলে, এনিমেল টু খুঁজে পেলে, মাঝখানের গুলো কিন্তু গ্যাপ আছে। এখন তুমি কি করলে, ট্রি অনুযায়ী তুমি বুঝতেছো যে এর মাঝখানে আরো কিছু চেঞ্জেস আছে, কিন্তু এসব এনিমেলকে আমরা এখনো আইডেন্টিফাই করতে পারি নাই। তখন হচ্ছে যে তোমাকে হেল্প করতেছে যে এই কনস্ট্রাকশনটা করতে। আবার আরেকটা হতে পারে বহু বছর হয়ে গেছে, এই যে আমার ধরো দুই স্টুডেন্ট এনিমেল এইট আর এনিমেল এইট আর এনিমেল সেভেন হচ্ছে যে ইয়ে করলো, কিন্তু 400-500 বছর চলে গেছে, এখন তুমি তো এক্সিস্ট করতেছো না যে তুমি এই জিনিসটা বলবা, কিন্তু তুমি যে ট্রিতে এটা অলরেডি ডিনোট করে গেছো, এরপরে যদি কেউ এনিমেল সিক্স এনিমেল ফাইভ এভাবে যদি অ্যানসেস্টর গুলোকে খুঁজে পায়, তখন আমাদের এটা কনস্ট্রাক্ট করতে হেল্প হবে। ওকে, লাস্ট হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অ্যাডাপ্টেশন। আমাদের সকল প্রাণীর মধ্যে অ্যাডাপ্টেশন আছে। অ্যাডাপ্টেশন জিনিসটা যদি কেউ না বুঝো তাদের জন্য আমরা বলি যে সিচুয়েশন অনুযায়ী যে কোনো একটা সিচুয়েশন অনুযায়ী আমাদের নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেওয়া। এটা হতে পারে মেন্টালি, হতে পারে ফিজিক্যালি। আচ্ছা, এই লার্নিং হাউ অর্গানিজমস ইভলভ টু স্যুট দেয়ার এনভায়রনমেন্টস, তাহলে এনভায়রনমেন্ট অনুযায়ী ওরা কিভাবে আসলে একটা জায়গায় হচ্ছে যে ইভলভ করতেছে বা এই চেঞ্জটা কেন হলো, এই আলোচনাগুলো করার জন্য আমাদের মলিকুলার ফাইলোজেনি জরুরি। আচ্ছা, এখন আমরা কিছু মেজর অ্যাজাম্পশন নিয়ে কথা বলবো। সবার হচ্ছে দ্য ফার্স্ট ইজ দ্য মলিকুলার সিকোয়েন্সেস ইউজড ইন ফাইলোজেনেটিক কনস্ট্রাকশন আর হোমোলোগাস। আচ্ছা, হোমোলোগাস কি? একই রকম। তো একই রকম মলিকুলার সিকোয়েন্স আছে,
এরকম এরকম মলিকুলার সিকোয়েন্স যেগুলোর একই আছে, এটা নিয়ে আমরা আগে ফাইলোজেনেটিক কনস্ট্রাকশনের কাজ করতাম। Phylogenetic divergence is assumed to be bifurcating a parent branch is split into two daughter branch at any given point. তাহলে phylogenetic divergence করার নিয়ম কি? Bifurcating. Bifurcating কি? Bifurcating হচ্ছে যে তোমার দুইটা ভাগেই তোমাকে ভাগ করতে হবে। এর মধ্যে একটা থাকবে প্যারেন্ট নোড, আর এর মধ্যে যে আস্তে আস্তে করে যে ব্রাঞ্চগুলো বের হতে থাকবে দুইটা দুইটা করে, এগুলো হবে আমার ডটার ব্রাঞ্চ। আমাদের সামনে ছবি আছে, আমরা দেখতে পারবো। ইচ পজিশন ইন এ সিকোয়েন্স ইভলভড ইন্ডিপেন্ডেন্টলি। তোমাকে বিলিভ করতে হবে যে যেই এনিমেলটা দিচ্ছে ও সেপারেটলি মানে ইন্ডিপেন্ডেন্টলি ওই জায়গায় পজিশন করে, বা ওর এক্সিস্টেন্সটা একদমই ডিফারেন্ট হয়ে গেছে। আচ্ছা, এই যে এইখানে আমাদের একটা কমন ফাইলোজেনেটিক ট্রি টার্মিনোলজি আমাদেরকে দেওয়া আছে, এখান থেকে আমরা দেখতে পারবো। আমরা একটু দেখি, এইখানে আমাদেরকে যেটা দেয়া আছে এ বি সি এ, আচ্ছা আমি একটু মনে হয়, হ্যাঁ ঠিক আছে, আমরা এখান থেকে লিফ থেকেই দেখি, লিফ থেকে দেখলে আমাদের একটু সুবিধা হবে। এ বি সি ডি ই, এইখানে যে নোটগুলো দেয়া আছে, ঠিক আছে, এই নোটগুলো হচ্ছে আমাদের টার্মিনাল নোট, মানে এট প্রেজেন্ট এই এনিমেলগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে যদি আমরা দেখি, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই তিনও জায়গায় আসলে কি হয়েছে? বাইফার্কেটিং। এখান থেকে যদি বলি, বাইফার্কেটিং নিয়মে দুইটা দুইটা ব্রাঞ্চে ডিভাইডেড হয়েছে। তাহলে এখন এগুলো কি? এগুলো হচ্ছে ইন্টারনাল নোডস অর ডাইভারজেন্স পয়েন্ট রিপ্রেজেন্ট হাইপোথেটিক্যাল অ্যানসেস্টরস অফ দ্য টেক্সা। আচ্ছা, আর এগুলো তো আমাদের ব্রাঞ্চেস আমরা অলরেডি জানি, এবং এইটা হচ্ছে একদম লাস্টলি অ্যানসেস্ট্রাল নোড অর রুট অফ দ্য ট্রি, মানে একদম যে এনিমেলটা অ্যাট ফার্স্ট এসেছে। তাহলে আবার আমরা যদি এখন এদিক থেকে ট্রিটা দেখা শুরু করি, এটা হচ্ছে অ্যাট ফার্স্ট যে এনিমেল এসেছে, আসার পরে আমরা হয়তো আরো নতুন একটা এনিমেল পেয়েছি, এখানে পেয়েছি, এইটাকে আমরা আবার বাইফার্কেটিং করে দুই ভাগে ডিভাইড করে নতুন নতুন এনিমেল পেতে থাকলাম প্যারেন্ট অনুযায়ী। ওকে, এখন আমরা একটু টার্মিনোলজি গুলো দেখি। সরি, টার্মিনোলজিতে আমাদের যেটা দেয়া আছে, দ্য লাইনস ইন দ্য ট্রি আর কল্ড ব্রাঞ্চেস, ঠিক আছে। ওকে, at the tips of the branches are present day species or sequences known as taxa, মানে একদম লাস্ট যে নোডগুলো আছে সেগুলো। আচ্ছা, the connecting point where two adjacent branches join is called a node. আচ্ছা, এই যে এইখানে আমার কি আছে, প্রত্যেকটাতে আসলে এই জয়েন্ট গুলাতে কি আছে, একটা করে নোড আছে। তো নোডে কি থাকে? নোডে আমার যে ট্যাক্সা গুলো আছে, এই ট্যাক্সাগুলোর প্যারেন্ট কে সেটা আছে, ঠিক আছে। এখানে একটা প্যারেন্ট আছে, এরপর এখানে একটা প্যারেন্ট আছে, এখানে একটা প্যারেন্ট আছে, এবং এখানেও একটা প্যারেন্ট আছে। The bifurcating point at the every bottom of the tree is the root node, which represents the common ancestor of all members of the tree. তার মানে কি? এইটা হচ্ছে আমাদের মূল রুট নোড, যেটা হচ্ছে আমাদেরকে মূলত দেখায় এই ট্যাক্সাগুলার ইভলিউশন কিভাবে আসছে। আচ্ছা, আমরা এখন আবার একটু টার্মিনোলজি নিয়ে কথা বলবো। A group of taxa descended from a single common ancestor is defined as a clade or monophyletic group. আচ্ছা, আমাদের এই টার্মিনোলজি গুলো জানা খুবই জরুরি, যেহেতু আমরা এখন মিড পরীক্ষা দিব। মিড পরীক্ষায় সাধারণত তোমাদের থিওরি পোর্শন থেকে কোশ্চেন আসে এবং ফাইনালে ইউপিজিএমএ থেকে আসে। তবে আমি এখন বলতে পারছি না, যেহেতু হচ্ছে যে স্লাইড কিছুটা হচ্ছে যে শ্রিঙ্ক করে ফেলেছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তোমাদের কিছু বাদ দিয়ে যাওয়াটা উচিত হবে না। এমনি থেকে তো পড়া অল্পই, বেশ কিছু জিনিস তোমরা আগে থেকেই জানতে, তো আমি বলবো যে তোমার পুরোটা প্রিপারেশনই নিয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি, a group of taxa descendant from a single common ancestor defined as a clade or monophyletic group. আচ্ছা, এখানে আমরা একটু দেখি যে আমাদের যেই গ্রুপ অফ ট্যাক্সা আছে, ঠিক আছে, ও যদি একটা কমন অ্যানসেস্টর থেকে আসে,
তখন এইটাকে হচ্ছে আমরা ক্লেড বা মনোফাইলেটিক গ্রুপ বলি। এখানে একটু গ্যাপ আছে, এইটা এই ব্র্যাকেটটা এখান পর্যন্ত হবে। আমি কি বুঝাইতে পারছি? এই ম্যাম যে আবার একটু বলেন। আমাদের যে ট্যাক্সা আছে, ওই ট্যাক্সা যদি কমন অ্যানসেস্টর থেকে আসে, তখন সেটাকে আমরা ক্লেড অথবা মনোফাইলেটিক গ্রুপ বলি। তো এখানে একটু যেটা ইরর আছে, মনোফাইলেটিক গ্রুপটার এখানে ব্র্যাকেটটা পুরোটা দেয়া আছে না, পুরোটা দেয়া না, আসলে এতটুকু হবে। ঠিক আছে, এতটুকু হবে, কারণ দেখো এই ট্যাক্সা এবং এই ট্যাক্সা এবং এই ট্যাক্সা, এই তিনটা ট্যাক্সাই আমাদের আসলে এসেছে কোনখান থেকে, ওর এই প্যারেন্ট নোড থেকে। ঠিক আছে, তো এইটা মানে এক, যদি কোনো অ্যানসেস্টর একটা গ্রুপ থেকে আসে, তাহলে তোমরা এটাও দিতে পারো, একটা গ্রুপ থেকে যখন আসে তখন এইটাকে হচ্ছে মনোফাইলেটিক গ্রুপ বলে। আচ্ছা, এখন আমরা চলে যাই, দ্য ব্রাঞ্চ পাথ ডিপেক্টিং অ্যান অ্যানসেস্টর ডিসেন্ডেন্ট রিলেশনশিপ অন এ ট্রি ইজ কল্ড লাইনেজ। আচ্ছা, আমাদের যে ব্রাঞ্চ পাথ আছে, মানে এই লাইনগুলো, এই যে এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, অথবা এই যে এইভাবে আমরা যেই লাইনগুলোই দিচ্ছি, প্রত্যেকটাই হচ্ছে আসলে কি একটা অ্যানসেস্টর আর একটা ডিসেন্ডেন্টের মধ্যে রিলেশনশিপ বিল্ড করে, যেটাকে আমরা সাধারণত লাইনেজও বলি। মানে ব্রাঞ্চগুলোরই আরেকটা নাম কি লাইনেজ। ওকে, সেকেন্ড থার্ড আমাদের যেটা আসছে প্যারাফাইলেটিক। প্যারাফাইলেটিক কি? শেয়ার মোর দেন ওয়ান ক্লোজেস্ট কমন অ্যানসেস্টর। ওকে, প্যারাফাইলেটিক কি? শেয়ার মোর দেন ওয়ান ক্লোজেস্ট কমন অ্যানসেস্টর। মানে এখানে আমি একটু বলি, এই যে দেখো, এই ট্যাক্সা এবং এই ট্যাক্সার একটা সিঙ্গেল অ্যানসেস্টর আছে, একটা ক্লোজেস্ট কমন অ্যানসেস্টর আছে, আবার এই ট্যাক্সা এবং এই ট্যাক্সারও একটা কমন ক্লোজেস্ট অ্যানসেস্টর আছে। এরপরে আবার এই দুই অ্যানসেস্টরের অ্যানসেস্টরকে এই পয়েন্টে আছে। তার মানে যখন একটা মানে মোর দেন ওয়ান ক্লোজেস্ট কমন অ্যানসেস্টর থাকে, তখন সেটাকে বলা হয় প্যারাফাইলেটিক। ঠিক আছে, এই যে এইখানে দেখো, এই যে এই পয়েন্টে হচ্ছে আমাদের একদম রুট লেভেলের অ্যানসেস্টর আছে। এখন আমরা যদি দেখি একটার বেশি কমন অ্যানসেস্টর আছে কিনা, তাহলে দেখি এই যে এই ট্যাক্সার, ওর কমন অ্যানসেস্টর কয়টা? দুইটা। এখানে একটা অ্যানসেস্টর, এইখানে একটা অ্যানসেস্টর। আবার এই ট্যাক্সার এখানে একটা অ্যানসেস্টর, এখানে একটা অ্যানসেস্টর। সেম ফর দিস টু, এখানে একটা অ্যানসেস্টর, এখানে একটা অ্যানসেস্টর। তার মানে এই রুট লেভেলে আসার আগে ওর আবার ক্লোজেস্ট কয়টা আছে? ক্লোজেস্ট দুইটা দুইটা করে অ্যানসেস্টর আছে। এই ধরনের যদি স্ট্রাকচার থাকে, তখন সেটাকে আমরা বলি প্যারাফাইলেটিক। আচ্ছা, 4 নম্বরে চলে যাই। when all branches bifurcate on a phylogenetic tree it is referred to a dichotomy। যখনই আমরা একটা মানে আমাদের যে ব্রাঞ্চগুলো আছে, ওই ব্রাঞ্চগুলোকে হচ্ছে যে ব্রাঞ্চগুলোকে হচ্ছে যদি আমরা বাইফার্কেট করি, মানে দুই ভাগে ভাগ করি, তখন সেটাকে আমরা বলি ডিকোটমি। আমরা একটু ইয়াতে চলে যাই। আচ্ছা, আরেকটা ডেফিনেশন দেখে এই ছবিটা দেখলে তখন আমরা বুঝতে পারবো। A branch point on a phylogenetic tree may have more than two descendants resulting in a multi-furcating node। আচ্ছা, এখন আমরা একটু ডিকোটমি দেখি। ডিকোটমি হচ্ছে যে আমাদের যে ফাইলোজেনেটিক ট্রি থাকবে, ওই ফাইলোজেনেটিক ট্রি এর যখন আমরা বাইফার্কেট করব, মানে কি বাইফার্কেটে কি থাকবে? একটা প্যারেন্টাল নোড আর হচ্ছে যে চাইল্ড নোড থাকবে। এই যে এখানে দেখি আমরা, এই যে দুইটা করে ব্রাঞ্চ, এইখানে আবার এসে দুইটা করে ব্রাঞ্চ। ঠিক আছে, এই প্রসেসটা হচ্ছে ডিকোটমি। কিন্তু পাশে আমরা যদি দেখি, এই অ্যানসেস্টরটা তিনটা ট্যাক্সা আছে। যখনই দুইটার বেশি ট্যাক্সা থাকে, তখন সেটাকে আমরা বলি মাল্টি ফারকাটিং নোড বা মাল্টি ফারকাটিং। ওকে, আচ্ছা, আমাদের আরো বেশ কিছু টার্মস আছে, আমাদেরকে একটু দেখতে হবে। এ ফাইলোজেনেটিক ট্রি ক্যান বি ইদার রুটেড অর আনরুটেড। আচ্ছা, আমরা এতক্ষণ কিন্তু একদম রুটেড দিয়ে এক্সাম্পল দেখেছি, নইলে আসলে আমাদের বুঝতে অসুবিধা হতো। তো আমাদের ফাইলোজেনেটিক ট্রি হতে পারে রুটেড অথবা আনরুটেড। ওকে, এখন দেখি, an unrooted phylogenetic tree does not assume knowledge of a common ancestor but only positions the taxa to show
দেয়ার রিলেটিভ রিলেশনশিপস। আচ্ছা, এখানে আমরা দেখি যে সাধারণত আমরা যে আনরুটেড ফাইলোজেনেটিক ট্রিটা ক্রিয়েট করি বা যে আনরুটেড ফাইলোজেনেটিক্স গুলো দেখি, ওর দ্বারা আসলে আমরা হচ্ছে যে খুব একটা কমন অ্যানসেস্টরের নলেজ অ্যাজিউম করতে পারি না। আসলে এখানে যেটা দেখায়, আনরুটেড ফাইলোজেনেটিক ট্রিতে আমরা হচ্ছে এনিমেল গুলোর সাথে রিলেশনশিপ বিল্ড করি। এখানে ইভলিউশন খুব একটা ভালো বোঝা যায় না। কেন? এই যে আমরা একটু আলোচনায় চলে যাই, এটা হচ্ছে আমাদের একটা আনরুটেড ট্রি এর ছবি। তাহলে আনরুটেড ট্রি এর ছবি হলে এখানে দেখো এ বি সি ডি, আমরা জানি প্রত্যেকটা লিফ নোড অথবা ট্যাক্সাতে আসলে মূলত কি আছে, একটা করে এনিমেল আছে। তো এই এনিমেলটাতে আমরা এই যে একটা আনরুটেড ট্রি যে আমরা আঁকলাম, এখানে এসে ওরা এখানে একটা মানে একটা এই লাইনটা হচ্ছে পুরোটাই একটা অ্যানসেস্টর আসলে বুঝাচ্ছে। কেন? এদের সবার কমন একটা অ্যানসেস্টর আছে। এ বি সি ডি এদের সবার কমন অ্যানসেস্টর আছে। এর আগের অ্যানসেস্টর কে, এটা আমরা বুঝতে পারতেছি না। এবং এই ট্রিটাকে তুমি আর বাড়াইতেও পারবা না খুব একটা ভালো, কারণ ওর টার্মিনোলজি অনুযায়ী আমরা ওকে হচ্ছে যে কোনো একটা মানে যে ইভলিউশনারি হিস্ট্রিটা আমরা আসলে বুঝতে পারি, এটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা এটা বুঝতেছি যে এ বি সি ডি মোটামুটি কমন আছে, এরা একটা মানে রিলেশনশিপটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু ইভলিউশনের হিস্ট্রি আমরা বিল্ড করতে পারতেছি না। ওকে, এখন আমাদের থার্ড পয়েন্টে যেটা আছে, এ রুটেড ট্রি অল দ্য সিকোয়েন্সেস আন্ডার স্টাডি হ্যাভ এ কমন অ্যানসেস্টর or root node from which a unique evolutionary path leads to all other nodes. তাহলে এইখানে গিয়ে একটা রুটেড ট্রি অ্যাকচুয়ালি একদম একটা কারেক্ট ফাইলোজেনি ট্রি, কারণ আমরা সিকোয়েন্স গুলোকে স্টাডি করে আমরা বুঝতে পারি যে রুট নোডটা কি হবে, এবং এই সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে আমরা একটা ইভলিউশনারি পাথ ক্রিয়েট করতে পারি, যে ট্যাক্সা থেকে ওর অ্যানসেস্টর কে ছিল, ওর আগের অ্যানসেস্টর কে ছিল, এভাবে আইডেন্টিফাই করতে করতে আমি রুটে আসতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনরুটেড আর রুটেড ট্রি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ ট্রি নিয়ে অনেক আলোচনা করছি, ট্রি এর প্রত্যেকটা পার্টকে কি বলে, একটা ট্রি স্ট্রাকচার করার জন্য আমাদেরকে কি কি পলিসি ফলো করতে হয়। এখন আমরা যেটা দেখবো যে একটা ট্রিকে আসলে কতভাবে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, ওকে, ফার্স্ট হচ্ছে দ্য টপোলজি অফ ব্রাঞ্চেস ইন এ ট্রি ডিফাইন্স দ্য রিলেশনশিপ বিটুইন ট্যাক্সা। এটা আমরা জানি যে আমাদের যে মানে যে টপোলজি মানে যেভাবে সাজানো আছে একটা ট্রি, এই ট্রি এর রুট কোনটা, লিফ কোনটা, কিভাবে অ্যানসেস্টর আসছে, এই জিনিসগুলো আমরা এখন বুঝি। ঠিক আছে, আমাদেরকে রুট থেকে এই রিলেশনশিপটা বোঝানো হচ্ছে। এখন আমরা দেখি এই ট্রি গুলা সাধারণত দুই ভাবে হচ্ছে যে আমরা ড্র করতে পারি, দুই ভাবে। ঠিক আছে, আচ্ছা, এট ফার্স্ট দেখি তো দুই ভাবে, দুটার নাম আমরা দেখি, ক্ল্যাডোগ্রাম দেন হচ্ছে ফাইলোগ্রাম। ক্ল্যাডোগ্রাম কিভাবে কাজ করে? ব্রাঞ্চ লেংথস ডু নট রিফ্লেক্ট দ্য অ্যামাউন্ট অফ ইভলিউশনারি ডাইভারজেন্স বিটুইন ট্যাক্সা। তার মানে কি, ক্ল্যাডোগ্রাম আমাকে সাধারণত যে ব্রাঞ্চ লেংথটা আছে, মানে ব্রাঞ্চ কোনগুলো আমরা দেখি, সবার প্রথমে আমরা একটু ক্ল্যাডোগ্রামের কনভার্সনটা দেখি। এই যে এখানে আমরা হচ্ছে যে একদম একটু ট্রায়াঙ্গেল ধরনের শেপ দিয়ে দিয়ে গিয়েছি যেখানে আমাদের রুট বোঝা যায়। ক্ল্যাডোগ্রামে আমরা সাধারণত এরকম করি না, ক্ল্যাডোগ্রামের ছবিটা হয় এরকম। ঠিক আছে, মানে কি, জাস্ট এই ট্রায়াঙ্গেলটা না হয়ে আমরা একটু আমাদের গ্রাফিক্যালি ছবিগুলো আঁকি, এটাই ডিফারেন্স। এখন এখানে দেখো আমার এখানে ট্যাক্সাতে কি কি অ্যানিমেল আছে, এ বি সি ডি ই। ওকে, এখন ক্ল্যাডোগ্রামে সাধারণত আমরা হচ্ছে এইখান থেকে এখানে সরাসরি কনভার্ট করে ফেলি, এবং এইখানে এই যে দেখো যে ব্রাঞ্চ লেংথ গুলো আছে, ওগুলো সাধারণত কি পরিমাণ ইভলিউশন হচ্ছে এই ট্যাক্সাটা ফেস করছে সেটা কিন্তু সহজে বোঝা যায় না। কেন? কারণ এখানে আমরা ব্রাঞ্চ লেংথ গুলো সবগুলো সমান রাখছি, তার মানে এখানে কি পরিমাণ চেঞ্জ হয়েছে বোঝা যাচ্ছে না, এই ট্যাক্সাটার কি পরিমাণ চেঞ্জ হয়েছে বোঝা যাচ্ছে না। কিন্তু ফাইলোগ্রামে যদি আমরা আসি, ব্রাঞ্চ লেন্থস আর প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ইভলিউশনারি ডাইভারজেন্স। মানে কি পরিমাণ চেঞ্জ হয়েছে, ও আগের যে অ্যানসেস্টর ছিল ওই অ্যানসেস্টরের তুলনায় সে হচ্ছে তার মধ্যে ইভলিউশনারি চেঞ্জেস কি কতটা বেশি আসছে সেটার উপর ডিপেন্ড করে আমি যে ব্রাঞ্চটা ড্র করব ওইটা ছোট বড় করব। যেমন আমি এখানে দেখাই, আমরা সেম ওয়েতে
এভাবে কি করলাম, আমাদের যে ফাইলোজেনেটিক ট্রি ছিল এটা থেকে আমরা একটা ফাইলোগ্রাম আঁকলাম। এই ফাইলোগ্রামে দেখো যেমন এখানে আমরা জানি কি আছে, অ্যানচেস্টর আছে। এই অ্যানচেস্টরের ট্যাক্সা কে কে, বি এন্ড সি। কিন্তু এইখানে দেখো বি আর সি দুইটাকে আমরা লিখে ফেললাম। ওর কেমন চেঞ্জ আমি জানি না, আমরা শুধু জানি হ্যাঁ এই অ্যানসেস্টর থেকে বিসি আসছে। কিন্তু এই ফাইলোগ্রাম থেকে আমরা কি বুঝতে পারি জানো, আগের অ্যানসেস্টর থেকে দেখো বি এর চেঞ্জ সি এর তুলনায় খুব কম হয়েছে। সি যে অ্যানিমেলটা আছে, এই সি অ্যানিমেলের ইভলিউশনারি ডাইভারজেন্স অনেক বেশি হয়েছে, কিন্তু বি এর থেকে কম হয়েছে। তার মানে কি এখানে আমাদের আরেকটা ইনফরমেশন অ্যাড হচ্ছে। সেটা কি, যে আমরা তো বুঝতেছি ও অ্যানচেস্টর এবং ওর মধ্যে কতটুকু চেঞ্জেস আসছে। এটাই হচ্ছে আমাদের ক্ল্যাডোগ্রাম এবং ফাইলোগ্রামের মধ্যে ডিফারেন্স। ওকে, এখন আমরা চলে যাই নিউইক ফরম্যাটে। নিউইক ফরম্যাটটা কি? ওকে, আমরা একটু আগে দেখি। Newick format to provide information of tree topology to computer programs without having to draw the tree itself. A species text format known as the Newick format is developed. Okay. এখন আমরা এখানে আসলে নিউইক ফরম্যাট হচ্ছে যেখানে আমরা আসলে ট্রি নাইকে, ট্রি এর যে স্ট্রাকচারটা আছে এইটাকে আরো সহজভাবে যদি তোমাদেরকে বোঝাই, যে আমাদের কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে এত সহজভাবে টেক্সট ফরম্যাটে নিয়ে যাওয়া যেন খুব সহজে ওই টেক্সটটা দেখলেও আমি বুঝতে পারি। যদিও টেক্সট থেকে বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু এরপরও কম্পিউটারের জন্য নিউইক ফরম্যাট বেশি সুইটেবল। কেন? কারণ হচ্ছে যে আমরা জানি কম্পিউটার বাইনারিতে কাজ করে, তো ওকে যত ইজিলি বোঝানো যাবে তত হচ্ছে যে ও কুইকলি কাজটা করতে পারবে। আচ্ছা, এখন আমরা দেখি, আমরা একটু ট্রিটা দেখি। এখানে আমাদেরকে একটা ফাইলোজেনেটিক ট্রি দেয়া আছে আর এখানে আমাদেরকে একটা ফাইলোগ্রাম দেয়া আছে। ওকে, এখন দেখি নিউইক ফরম্যাটটা কিভাবে কাজ করে। সবার প্রথমে এখানে দেখো একদম রুট লেভেলে আমার কে আছে, এ আছে। ঠিক আছে, এ আছে, সরি কি বলতেছি, এখানে আমাদের রুট লেভেলে কে আছে, রুটটা আছে, এবং রুট থেকে আমাদের যেই ট্যাক্সাগুলো আসছে সেটা হচ্ছে এ বি সি ডি ই। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে আমার যে রুট লেভেল পর্যন্ত আসলো এটাকে আমি টেক্সটে কিভাবে বা নিউইক ফরম্যাটে কিভাবে করতে পারি। আমরা এটা শুরু করব লিফ ব্রাঞ্চ থেকে বা ট্যাক্সা থেকে। ঠিক আছে, ট্যাক্সা থেকে যেমন আমি দেখি ডি আর ই এদের একটা কমন অ্যানসেস্টর আছে, তাই না? ডি ই এর একটা কমন অ্যানসেস্টর আছে এবং এরা হচ্ছে সেপারেটেড। তাহলে এদেরকে আমরা ব্র্যাকেট দিয়ে সবার প্রথমে কমা দিয়ে আলাদা করে ফেললাম। ঠিক আছে, ডি আর ই কমা দিয়ে। আচ্ছা, আমার মনে হয় এইটা আমি একটু পাশে যদি একটু লিখে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, আমরা হচ্ছে যে এখন তাহলে একটু দেখি যে আমাদের আচ্ছা, এখন হচ্ছে যে আমরা একটু দেখি যে কিভাবে হচ্ছে যে আমাদের মূলত আসতেছে। আচ্ছা, এই যে দেখো আমাদের সবার প্রথমে ট্যাক্সাগুলো কিভাবে ডিফারেন্ট ছিল। আমরা যদি শুরু করি ডিই থেকে, ডিই একই ব্রাঞ্চ থেকে আসছে, তাহলে আমার এখানে আমি এখন ইউজ করব ব্র্যাকেট দিয়ে ডি আর ই কি একই কমন অ্যানচেস্টর থেকে আসছে, তাই না? ওকে ফাইন, এবার ওকে আমি এক পাশ করে রেখে দিলাম কারণ আমি জানি না যে এরপর কি হতে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি আবার দেখি এ বি সি ওদের কি অ্যানচেস্টর কমন না। কেন কমন না? কারণ এর বিসি এর আগেও একটা ক্লোজেস্ট কি আছে, অ্যানচেস্টর আছে। তাহলে আমি বিসি কে আলাদা করে ফেলবো, বি সি। ওকে, কারণ হচ্ছে বিসি এরও একটা কমন অ্যানচেস্টর আছে। তাহলে এখন আমাকে যেটা দেখতে হবে যে এ কার সাথে কমন আছে। বিসি এর যে অ্যানচেস্টর, এই অ্যানচেস্টরের সাথে আমাদের হচ্ছে
হচ্ছে যে আবার কমনলি অ্যাড আছে। এই যে আমরা এখন এই ফরম্যাটিংটা যে করলাম, ঠিক আছে, একটা মিনিট, এই যে আমরা এই ফরম্যাটিংটা করলাম, এটা পুরাটা হচ্ছে এই ট্রিটার একটা নিউইক ফরম্যাট, যেখান থেকে পিসি খুব সহজে বুঝতে পারবে যে এই ট্রিটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে যাই পরেরটাতে এইখানে আমরা জাস্ট কি অ্যাড করে দেই, রেশিও অ্যাড করে দেই, নাথিং এলস। ঠিক আছে, এখানে আমরা আর তেমন কিছুই হচ্ছে যে করি না। ওকে, আমরা হচ্ছে যে আবার চলে যাই পড়ায়। এখানে এখানে জাস্ট যেটা হয় যে আমাদের ব্রাঞ্চ লেংথ যেভাবে আছে ওই ব্রাঞ্চ লেংথটা হচ্ছে আমরা সেইভাবে অ্যাড করে দেই। আচ্ছা, এখন হচ্ছে যে ফাইন্ডিং এ ট্রু ট্রি ইজ ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? বিভিন্ন কারণ হতে পারে, মানে আমাদের যে ব্রাঞ্চ নাম্বারটা আছে সেইটা হচ্ছে যে আমাদের জন্য আসলে কঠিন। এখন এখানে আমাদেরকে একটা আসলে কি দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে, খুব ভালো হয় যদি তোমরা এটা মনে রাখতে পারো। এখানে দেখি দ্য নাম্বার অফ রুটেড ট্রি, ঠিক আছে, n sub r for n taxa is determined by the following formula। এখানে আমাদেরকে একটা ফর্মুলা দেওয়া আছে যে কোনো একটা ট্রি এর রুট অনুযায়ী কিভাবে আসলে আমরা বের করতে পারবো যে মানে ওই ট্রিটার ট্যাক্সা আসলে কিভাবে ডিটারমাইন করব, সেটা হচ্ছে যে এই ইকুয়েশনে দেওয়া আছে। এটার ম্যাথ তোমাদের আসবে না, কিন্তু এরপরে ইকুয়েশনটা হয়তো লিখতে বলতে পারে, সেই ক্ষেত্রে তোমরা একটু মেমোরাইজ করে রাখবে। যেমন এখানে অলরেডি একটা জিনিস বলা আছে, 6 ট্যাক্সা দেয়ার আর 105 আনরুটেড ট্রিজ অ্যান্ড 945 রুটেড ট্রিজ। এখানে একটা ম্যাথ করে দেওয়া আছে, এটা তোমাদের প্রয়োজন হবে না। এখানে আমরা একটা অ্যাকচুয়াল ফরম্যাট দেখব যে ইনফারিং এ ট্রি ফ্রম নিউক্লিওটাইডস অথবা পেপটাইডস। এইখানে দেখো আমরা এখন ছোট ছোট ট্রি নিয়ে না পড়তেছিলাম, কিন্তু আসলে অ্যাকচুয়াল যে রিপ্রেজেন্টেশন এটা এত সহজ না, এখানে সেটাই দেখা হয়েছে। এখানে দেখো যে আমরা সিকোয়েন্স ডেটা আসলে দুইভাবে ডিফাইন করছি, একটা হচ্ছে নিউক্লিওটাইড অ্যালাইনমেন্টসের উপর ডিপেন্ড করে, আর একটা হচ্ছে পেপটাইড অ্যালাইনমেন্টের উপর ডিপেন্ড করে। এবং এই যে এইখানে আমরা যে দেখতেছি যে মলিকিউলার ফাইলোজেনেটিক্স এর মেথড যেটা, এই যে দেখো কিভাবে আসলে কত ছোট ছোট সাব ব্রাঞ্চে এই জিনিসটা ডিফাইন হয় এবং ইভলিউশনারি হিস্ট্রি কিভাবে একটা বাইনারি ট্রি হিসেবে আসলে অ্যাকচুয়ালি কিভাবে দেখা যায়। ঠিক আছে, কতটা বড়। আচ্ছা, এখন আমরা এখানে একটু দেখি দুইটা বেসিক অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করে আমরা ফাইলোজেনেটিক ইনফারেন্সটাকে তৈরি করি। একটা হচ্ছে ডিস্টেন্স বেসড, আর একটা হচ্ছে ক্যারেক্টার বেসড। এখানে আমরা কি করি, এখানে হচ্ছে যে আমাদের যে সিকোয়েন্স অ্যালাইনমেন্টটা আছে ওইটাকে আমরা দেখি যে ওই অ্যালাইনমেন্টের ডিস্টেন্সটা আসলে কেমন। একটা পেয়ার ওয়াইজ ডিস্টেন্স ম্যাট্রিক্স হচ্ছে যে আমরা ক্রিয়েট করি। এরপরে হচ্ছে যে মানে আমরা একটা ট্রি বিল্ডিং অ্যালগোরিদমে চলে যাই। আবার ক্যারেক্টার বেসড কি, ক্যারেক্টার বেসডে আমরা যেটা করি যে আমাদের যে কাপল টু ট্রি প্রপোজাল অ্যান্ড এখানে একটা স্কোরিং স্কিম হচ্ছে, আমি এটা বুঝাই দিচ্ছি, এটা নট সো ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে আমাদের আমরা যদি এখানে দেখি যে আমাদের স্কোরিং একটা স্কিমের উপরে ডিপেন্ড করে ওর ক্যারেক্টারটা আসলে কেমন সেটা আইডেন্টিফাই করে আমরা একটা আউটপুট ট্রি জেনারেট করি। আচ্ছা, এখন এখানে চলে আসি যে এই যে আমরা ট্রি যে কনস্ট্রাক্ট করি, এই কনস্ট্রাকশনের একটা প্রসিডিউর আছে। সেটা কি, molecular phylogenetic tree construction can be divided into 5 steps. First one, choosing molecular markers. Second, performing multiple sequence alignment. Third, choosing a model of evolution. Fourth, determining a tree building method, যেমন হতে পারে ডিস্টেন্স বেসড মেথড। এই ডিস্টেন্স বেসড মেথডের মধ্যে আমাদের আরো আছে ক্লাস্টারিং বেসড মেথড, ইউপিজিএম এ যেটা আমরা পড়বো, অপটিমালি বেসড মেথডস, এন্ড সেকেন্ডটা হচ্ছে ক্যারেক্টার বেসড মেথড, যেখানে আমরা ম্যাক্সিমাম পার্সিমনি অথবা ম্যাক্সিমাম লাইকলিহুড মেথড অ্যাপ্লাই করি। এগুলো আমাদের নাম, মেথডগুলো নাই, আমাদের শুধু একটাই আছে, সেটা হচ্ছে ক্লাস্টারিং বেসড মেথড। আচ্ছা, এখন হচ্ছে অ্যাসেসিং ট্রি রিলায়েবিলিটি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্রাকশন প্রসিডিউর, যেই 5টা স্টেপে আমরা মলিকুলার ফাইলোজেনেটিক ট্রি আসলে কনস্ট্রাক্ট করতে পারি। তো এই 5টা স্টেপ আমাদের মনে রাখতে হবে। এখন চলে যাই ক্লাস্টারিং মেথডে।
ইউপিজিএম এ আমি এখানে ইউপিজিএম এর থিওরি পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, এরপরে আমরা হচ্ছে যে ম্যাথমেটিক্যালটা নিয়ে পরে কথা বলবো। ইউপিজিএম এ আনওয়েটেড পেয়ার গ্রুপ মেথডস ইউজিং অ্যারিথমেটিক অ্যাপারেজাস, এটা হচ্ছে ইউপিজিএম এর ফুল অ্যাব্রিভিয়েশন। সিম্পলেস্ট ক্লাস্টারিং মেথড ইজ ইউপিজিএমএ। এটা আমাদেরকে একটা সিকোয়েন্সিয়াল ক্লাস্টারিং মেথড ইউজ করে ট্রি বিল্ড করতে হেল্প করে। ইউজিং এ ডিস্টেন্স ম্যাট্রিক্স, it starts by grouping two taxa with the smallest pairwise distance in the distance matrix। তার মানে ও হচ্ছে যে আমাদেরকে কি করে, একটা স্মলেস্ট পেয়ারওয়াইজ ডিস্টেন্স অনুযায়ী আমাদেরকে ট্রিটা আঁকতে সাহায্য করে, যেখানে আমরা ট্যাক্সাগুলোকে গ্রুপ করতে পারি। ঠিক আছে, এখানে আমাদের আর বেশ কিছু দেখা লাগবে না। আমরা একটু যদি দেখি যে কিভাবে আসলে ইউপিজিএম এটা কাজ করে, এটার ইনটিউশন মানে ক্লাস্টারিং ইনটিউশনটা কিভাবে কাজ করে। কম্পেয়ারিং দ্য পেয়ারওয়াইজ ডিস্টেন্স অল সিকোয়েন্সেস। আচ্ছা, এখানে আমি একটু জাস্ট বলে দেই, এখানে দেখো আমাদের কয়টা পয়েন্ট আছে বা কয়টা হচ্ছে যে আমাদের কাছে এলিমেন্ট আছে, 1 2 3 4 5টা, এবং এখানে নাম্বারিংও করা আছে। তো এখন আমরা যদি দেখি 1 আর 2 এরা মূলত কাছাকাছি অবস্থানে আছে। ঠিক আছে, তো যেহেতু কাছাকাছি অবস্থানে আছে, 1 আর 2 কে আমি কি করে ফেলবো, একটা গ্রুপ করে ফেলবো। 4 5ও আচ্ছা এখানে তো 6ই নাই, মানে কিভাবে 6 দিল। আচ্ছা এখানে একটু মনে হয় আমি একটু দেখি। আচ্ছা, কেন 6 দিল আমরা একটু দেখি। এখানে 1 2 এটাকে আমরা যখন একটা ব্রাঞ্চ করে ফেলতেছি, কেমন একটা অ্যানসেস্টর কমন পয়েন্টে আনতেছি, তখন সেটার নাম্বার হয়েছে 6। ঠিক আছে, এরপর আমরা 4 5 কে এই যে 4 5 কে যখন একসাথে করে ফেললাম, 4 5 এইটাকে আমরা নাম্বারিং করলাম 7। এই নাম্বারিং গুলো আমি করতেছি, এখানে যেহেতু 5 পর্যন্ত দেয়া আছে, এর পরে নাম্বারিং গুলো আমরা করব। ঠিক আছে, এরপর আমার হচ্ছে যে 3 আছে, 3 কি এইটার কাছে নাকি এইটার কাছে, এটার উপর আইডেন্টিফাই করে আমি এখানেও ব্রাঞ্চ করলাম। ব্রাঞ্চ করার পরে ফাইনালি আমি যে ট্রিটা পাই, আমার যে ফাইনাল ক্লাস্টার, এটা হচ্ছে এরকম। তার মানে এইভাবে যখন আমাকে এলিমেন্টগুলো দেয়া থাকবে, ওই এলিমেন্টগুলোর উপর ডিপেন্ড করে আমাকে হচ্ছে এইভাবে একটা ক্লাস্টার হচ্ছে যে রিপিট করতে হবে। এইখান থেকে এখন হচ্ছে যে আমাদের ম্যাথমেটিক্যাল জিনিসটা শুরু। ওকে, আমি ক্লাস রেকর্ডটা অফ করি।